বজ্রপাত আর প্রবল ঢেউয়ের শব্দ। একটি ছোট নৌকা ঢেউয়ের সঙ্গে লড়ছে। ভিতরে মাকসুদ, মায়া এবং জাহিদ ভয়ে একসঙ্গে বসে আছে। মাকসুদ চিৎকার করে বলে, শক্ত হয়ে ধরে থাকো, নৌকাটা উল্টে যাচ্ছে। মায়া বলে, দিকনির্দেশক কাজ করছে না, আমরা কোথায় যাচ্ছি? জাহিদ চিৎকার করে বলে, সামনে কিছু দেখছি, মনে হয় দ্বীপ। নৌকাটি দ্বীপের তীরে গিয়ে ধাক্কা খায়, সবাই সমুদ্রের পানিতে পড়ে যায়। মাকসুদ মায়াকে টেনে এনে তীরে পৌঁছায়। চারপাশে অদ্ভুত শব্দ, ছায়া আর গাছের পাতার নড়াচড়া। পাথরের মূর্তিগুলোর চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। তারা বিভিন্ন ধাঁধা ও ফাঁদে পড়তে থাকে। এক ধাঁধায় তারা আলোর পাথরগুলো সঠিক ক্রমে সাজায়, অন্য ধাঁধায় তাদের একটি বিরল পাখির সুর নকল করতে হয়। প্রতিটি সফলতার সঙ্গে দ্বীপটি আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। গাছের পাতাগুলো ফিসফিস করে, বাতাসে তাদের নাম শোনা যায়। জাহিদ উদ্বেগের সাথে বলে, এই দ্বীপটা যেন জীবন্ত, গুপ্তধন খুঁজে বের করতেই হবে। আমরা এতদূর এসে পড়েছি। তারা মানচিত্রে চিহ্নিত জায়গায় পৌঁছায়। সেখানে প্রাচীন মূর্তির বৃত্তের মাঝে একটি গুহার প্রবেশদ্বার দেখা যায়। গুহার ভিতরে তারা সোনার মুদ্রা, রত্ন আর এক উজ্জ্বল সোনার মূর্তি দেখে। মায়া উত্তেজনায় হয়ে বলে, আমরা পেয়ে গেছি। সতর্কভাবে, কিন্তু এটা ঠিক মনে হচ্ছে না। হঠাৎ গুহায় গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, ভয়েস, স্পর্শ করো না, এই গুপ্তধন অভিশপ্ত। যদি কেউ এটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তিন বন্ধু দোটানায় পড়ে যায়। তারা এতদূর এসেছে, কিন্তু গুপ্তধন নেওয়া কি ঠিক হবে? অবশেষে তারা মূর্তিটিকে স্পর্শ না করে রেখে আসে এবং অভিশাপ থেকে মুক্তি পায়। তারা দ্বীপ ছেড়ে চলে যায়। পেছনে তাকিয়ে দেখে দ্বীপটি ধীরে ধীরে মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। মায়া গভীরভাবে বলে, কিছু গুপ্তধন কেবল খুঁজে পাওয়া নয়, বরং ছেড়ে দেওয়াই সঠিক।